নমস্কার, আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার দুপুর 2টো মানেই সাহিত্য এক্সপ্রেস, আর এই সাহিত্য এক্সপ্রেসে সাহিত্য বিষয়ক আলোচনা। আজকে সাহিত্য এক্সপ্রেসে অতিথি আমার সঙ্গে খুব পরিচিত স্বনামধন্য বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী দীপা ঘোষাল। দীপা, অনেক অনেক স্বাগত সাহিত্য এক্সপ্রেসে। নমস্কার। নমস্কার সবাইকে। শুরুর অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন করুন এবং আমাদের আলোচনায় আপনারা অংশগ্রহণ করুন। অন্যান্য দিন যেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আজকে একটু কবিতা শুনবো, কবিতা নিয়ে আলোচনা করব। দীপা আছে সঙ্গে। দীপা, প্রথমেই কেমন লাগছে বলো? প্রথমেই বলি বরুণদা যে এইরকম একটা সময়, মানে বিগত আমরা 2 বছর ধরে গৃহবন্দী, এবং এই একটা গোটা প্যান্ডামিক সিচুয়েশনে আমরা যারা শিল্পী তারা একেবারে গৃহবন্দী, মানে গৃহবন্দী মানে তো আমাদের মনটাও বন্দী। তো আজ যে আপনার সাথে এবং এই এক্সপ্রেস নিউজের দৌলতে সারা বাংলার মানুষ আমাদের দেখছে, শুনছে, এটা একটা বিশাল প্রাপ্তি। এবং আমি ভীষণ খুশি এখানে এসে যে একটা জায়গা, যে জায়গা থেকে আমরা আমাদের শিল্প সত্তাটাকে ছড়িয়ে দিতে পারি। তো আমার ভীষণ ভালো লাগছে। একটু সংশোধন করে দিই, সারা বাংলা না, আমরা 14টা ওটিপিতে কাজ করি, সারা পৃথিবীর অনুষ্ঠান যারা আমাদের, যারা শুভানুধ্যায়ী আছেন, যারা দেশের বাইরে আছেন, অনেকেই আমাদের অনুষ্ঠান দেখেন। মানে এটা খুবই, মানে আমার কাছে তো ভীষণ আনন্দের। এবং সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো আপনার মতো মানুষের সাথে। কবিতা দিয়ে শুরু করি। দর্শকদের বলি, দর্শকদেরকে ঘোষণাই করেছি যে আজকে আলোচনা থেকে একটু কবিতা শুনবো, কবিতা বিষয়ে আলোচনা করবো। প্রথম কবিতা কি শুনবো? আমি প্রথমেই যে কবিতা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দুঃসময়। একদম সময় উপযোগী কবিতা। একদম, কারণ যতবার জাতীয় জীবনে বিপর্যয় এসেছে, আমার মনে হয় যে রবীন্দ্রনাথের এই কবিতা বোধহয় সর্বকালের সেই জায়গাগুলোকে যেন আমাদের মনে হয় যে অন্ধকার থেকে আমরা আবার আলোর পথে যাব। এই কবিতাটা তোমায় বলি যে যারা রবীন্দ্রনাথের মতো যারা কবি, যারা স্রষ্টা, তারা কিন্তু ভবিষ্যৎ দেখতে পান। একদম তাই। আগামী দিনে তার একটা কবিতা আছে না, যে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাটা নিয়ে, মানে উনি জানেন যে 100 বর্ষ পরে আমার কবিতাকে পড়বে। তেমন দুঃসময়ও সেই সময়, মানে এরকম যুগে যুগে আসে। আর শেষ কথা বলে মানুষের সচেতনতা, এই যে আমাদের প্যান্ডামিক, এই যে আমাদের খারাপ সময়, এটা আমরা জয় করবই অবশ্যই। সেটা কিন্তু কবি আগেই বলে দিয়েছে। জন্মান্তরবাদের কবি। একদম শুনি কবিতাটা তোমার। অবশ্যই। কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের অংশ। দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথারে শীতের ফুল পল্লব পুঞ্জিত, কোথা সে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর,
এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলে অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় ত্রিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ভীষণ সুন্দর, কি সময়োপযোগী কবিতা। আজকের দিনে পড়লে মনে হয় যে কত বছর আগে লিখেছেন, কত বছর আগে উনি লিখেছেন, এবং এখনো যেন মনে হয় এই করোনাটা হবে বলেই হয়তো উনি লিখে গেছিলেন, এরকম মনে হচ্ছে যেন এই 2 বছর আগে উনি লিখে গেছেন, এমনই তো মনে হচ্ছে পড়ে। সেই গতকাল স্বামীজির জন্মদিন গেল, কি করলে সারাদিন? কালকে তো আমি তো রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য, ওখানে তো মানে কাল করোনার জন্য আমি যেতে পারিনি, কিন্তু আমি বাড়িতে স্বামীজির ছবিতে পুজো করেছি, এবং সব দিন আমি মানে সারাটা দিন গান শুনেছি স্বামীজির, এবং আমার মনে হয় যে স্বামীজির যে গান, সেই গানগুলো কোথাও অন্তর থেকে নিজেকে মনে হয় যে না আরো কিছু করা বাকি আছে, আরো কিছু করতে হবে। বাংলার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক অবদান স্বামীজির গানে আছে। মনু নিজ চলো নিজ নিকটনে আমার সব থেকে স্বামীজির, এবং স্বামীজির তো এটা খুব প্রিয় গান। হ্যাঁ, প্রিয় গান। স্বামীজির যে গায়ক হিসেবে স্বামীজির জন্মগত অধিকার, স্বামীজি মানে ভীষণ ভালো গান করতেন, এবং কিছু কিছু গান ঠাকুরকে শোনাতেন। একদম, এগুলো যখন আমরা শুনি, ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, স্বামীজির কথা একটু মনের মধ্যে একটু অন্যরকম। একদমই তাই, মানে মনে হয় যেন একদম সরল কথা বলছেন, সরল, মানে আমরা যেরকম দৈনন্দিন জীবনে যে কথা বলি সেটা বলছেন, কিন্তু কত গভীরতা। ঠাকুর যখন বলছেন মা ভবতারিণীর মন্দিরে বলছেন, মা রসে বসে রাখিস, সারা জীবন তিনি তাই ছিলেন, রসে বসে রাখিস, মানে আমার তো সেটাই মনে হয় যে কত কত একটা সাধারণ কথা, রসে বসে রাখিস, কিন্তু কতটা তাৎপর্যপূর্ণ। রসে বসে দুধে ভাতে, হ্যাঁ, সে তো ভারতচন্দ্র লিখেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে কতটা মিনিংফুল। মানে আমি তো থাকলাম, আমার সাথে আমার পূর্ব বা যত উত্তরসূরি আছে, যত সন্তান সন্ততি আছে, সবাই যেন রসে বসে থাকে। এরপরে কি কবিতা? হ্যাঁ, এরপরে রবীন্দ্রনাথকে নিয়ে তো আমরা সবসময় বাঙালি আপ্লুত, তো পূজার সাজ সকলের জানা কবিতা, এবং ছোটদের বিশেষ করে আমি যখন আবৃত্তি করি না, মাথায় রাখি যে ছোটদেরও জন্য কিছু একটা রাখি, তাদের জন্য, তাদের ভালো লাগে। এই কবিতার মধ্যে একটা ছোটদেরকে একটা মেসেজ আছে অবশ্যই, সেই আগে করি, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। শুনি। পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহিনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিন আমা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে, কাঁদিয়া কহিল, চাহিনা মা, রাইবাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা।
মা কহিল, মধু, ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রাই বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রাই বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু চবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনিয়া রাই মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাব নাকি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের ভালো ধাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আই বিধু, আই বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। ভীষণ সুন্দর। এর একটা মেসেজ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একজন বিত্তশালী বড়লোকের পরিবার থেকে জন্মগ্রহণ করেছিলেন, তারপরেও তার কলম থেকে এমন একটি কবিতা বেরিয়েছে। একদমই তো তাই। এবং উনি যখন ছোটবেলায় মানুষ হচ্ছেন তখন কিন্তু এত ঐশ্বর্যের মধ্যে যে উনি জন্মেছেন সেটা কিন্তু উপলব্ধি করাননি। উনি তো আমরা সকলেই জানি যে একেবারে চাকর বাকরদের হাতে মানুষ হয়েছেন, কারণ অনেকগুলো সন্তান থাকার জন্য তার মা তো সময় পেতেন না। ছোটবেলায় মা মারা যায়, ছোটবেলায়, এবং প্রথমে যখন হয় তখন সময় পেতেন না, এবং অনেক ওই যে পুকুরে যাচ্ছে মহিলারা যাচ্ছে, একটা জানলায় ওনাকে বসিয়ে রাখা হতো ছোটবেলায়, ওই জানলাটাই ছিল তার মানে পৃথিবী। হ্যাঁ, ওই বট গাছ, সেই শান বাঁধানো ঘাট, এবং সেখান দিয়ে মহিলারা যাচ্ছে। অনেক কবিতা লিখেছেন। এবং আজকে আমার মনে হয় যে লুকোচুরি একটি কবিতা রবীন্দ্রনাথের, সেই লুকোচুরি কবিতাটা আমার মনে হয় সেই যারা শিশু বয়সে আছে তাদের জন্য ভীষণ ভালো লাগবে। এবং মায়ের সঙ্গে একটা সেই ছোটবেলাকার তাদের একটা খুনসুটি বা তাদের একটা যে অভিমান, সেই অভিমান এই লুকোচুরি কবিতাটার মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। শুনে অবশ্যই। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে।
স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। এই যে শিশু মনের মায়ের সঙ্গে একটা অভিমান, মায়ের সঙ্গে যে অভিমান জুড়ে গেছে, সেই আমার মনে হয় যে সব বাচ্চাদেরই তার মায়ের সঙ্গে একটা এই ধরনের সম্পর্ক, খুব স্নেহ মেদুরতা। তো লুকোচুরি কবিতা থেকে একটু কবিতার প্রতি ভালোবাসাটা আচ্ছা কিভাবে? খুব ছোটবেলা থেকেই, একেবারে শিশু বয়স থেকেই। আর এর জন্য আমার মায়ের অবদান কিন্তু মানে একেবারে শিরোধার্য, কারণ মা ছাড়া বোধহয় এর প্রতি ভালো লাগাটা বোধহয় আমার তৈরি হতো না। আমার মনে আছে আমার খুব অল্প বয়স, তখন 5 বছর বয়স, পাড়া একটি অনুষ্ঠান হচ্ছে, আমাকে মা তৈরি করছে যে না আমাকে বলতে হবে একটা, যে কোনো একটা ছড়া বলতে হবে। তো সেই সময় রবীন্দ্রনাথের, এখনকার দিনে 5 বছরের আগে বাচ্চারা অনেক কিছু শিখে যায়। হ্যাঁ, সেই সময় একটা স্ট্যান্ডার্ড মান ছিল যেটা 5 বছর 6 বছর এটা। তো সেই এখন তো যুগের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স, আমাদের থেকে অনেক অ্যাডভান্স, এবং তারা অনেক কিছু। কিছুদিন আগে দেখছিলাম যে বিদ্রোহী কবিতা শতবর্ষে একটি বাচ্চা ছেলে, এটা খুব ভাইরাল হয়েছে, বলবীর বলচির উন্নতশীর। তো এটা কিন্তু ঠিক নয়, যেমন বয়স সেরকম কবিতা শেখানো উচিত বাচ্চাদের। একদম উপলব্ধিটা আসবে না, তো আবেগটা আসবে না। হ্যাঁ, সেটাই আর কি। বাড়ির যারা অভিভাবক আছেন তারা বাচ্চাদেরকে বড় কবিতা মুখস্থ করিয়ে দিলেন, আর বাচ্চাদের তো মাথায় ঢুকে যাবে, সে মুখস্থ হয়ে যাবে, তারপর সেটা বলতে শুরু করলো, অনেকেই ভালো বললো। কিন্তু যদি ঠিক মতো কবিতা শিখতে হয় তাহলে যেমন বয়স সেরকম কবিতা চয়ন করে দিতে হবে বাচ্চাদের জন্য। একদমই তো। বড় কবিতার জন্য তো অনেকটা সময় পড়ে আছে। কিছুদিন আগে একটি ভাইরাল হয়েছিল বীরপুরুষ কবিতা, একটি বাচ্চা ছেলে বলছে, এবং সেটা সত্যিই খুব সুন্দর। বীরপুরুষ কবিতা ঠিক আছে, হ্যাঁ খুবই সুন্দর, কারণ এটা শিশু মনের একটা কল্পনা শক্তি। হ্যাঁ, সেটাই আর কি। তো ওই বাচ্চা একটা ছোট বয়স থেকেই কবিতার প্রতি ভালো লাগা। তারপর যত দিন গেছে কবিতাকে ভালোবেসেছি, কবিতার সঙ্গে নিজেকে জুড়িয়ে দিয়েছি। এখন তো এটাই মানে বলা যেতে পারে যে এটা নিয়ে থাকতে ইচ্ছে করে, এবং আগামী দিনে এটা নিয়ে আরো অনেক কাজ করার ইচ্ছে রয়েছে, যে কবিতাকে আরো সুন্দরভাবে কি করে করা যায়, আরো নান্দনিক, আরো সুন্দর। এই ছন্দ নিয়ে অনেক কাজ করা যায়, কবিতার ছন্দগুলোকে নিয়ে যে অনেক কাজ করা যায় সেটা আমরা করেওছি, এবং যারা এখনকার বাচিক শিল্পী তারা এখন করছেন, অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। মানে আগে তো একটা কবিতার একটা গড়পড়তা ছিল, এই ধাঁচের কবিতা হবে, কবিতা মানেই সে সুর টেনে টেনে বলা, কিন্তু এখন কবিতা মানে অনেকটা স্বাতন্ত্রতা, এখন অনেকটা স্বাতন্ত্র কবিতা। শুনি আরেকটা কবিতা। হ্যাঁ, মহাদেব সাহা, ওনার কবিতা 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। এবার একটু অন্য ধাঁচের কবিতা শুরু, এখন তো রবীন্দ্রনাথ তারপর শিশুদের নিয়ে হলো, এবার একটু আসুক অন্য কবিতায়। শুনি। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর।
কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো, এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটা তার ডিঙাবো সহজে। লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে, এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। জীবনের বছর একটা কবিতা আছে, বছর 20 পরে। হ্যাঁ, বছর 20 পরে। আর এই কবিতাটির 1 কোটি বছরের প্রেমের একটা আবহ। হ্যাঁ, প্রেমের আবহ, প্রেমের মানে যারা ভালোবাসে মানুষকে, হ্যাঁ, আমি পরে আরো দেখতে চাই। একদমই তো তাই। সেই আকাঙ্ক্ষায় বলেছেন কবি মহাদেব সাহা, সেই আকাঙ্ক্ষায় বলেছেন। সেই প্রেমের কবিতায় যখন চলছে, একটু তুমি থামাই, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিই, তারপর আবার ফিরে আসছি সাহিত্য এক্সপ্রেসের সঙ্গে আবৃত্তি শিল্পী দীপা ঘোষাল। ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। আপনারা দেখছেন সাহিত্য এক্সপ্রেস, আর আমার সঙ্গে আবৃত্তি শিল্পী দীপা ঘোষাল। দীপা, মহাদেব সাহেব কবিতাটি শুনতে শুনতে গেলাম 1 কোটি বছর পরে আমি আবার তোমাকে চাই। কবির কল্পনায় যেগুলো ফুটে ওঠে, কবি তো স্রষ্টা, একদমই তাই। এবং কবিতা লেখা সত্যি কঠিন। আমরা তো আবৃত্তি করি, কবিতা বলি, যখন কবিতা একটা লিখতে যাই কিছু, তখন মনে হয় যে কি কঠিন, কত সহজ কথা কবি বলছেন, কত সহজ ভাবে বলছেন। কবিতার প্রতি যে ভালোবাসা, মা থেকে তো অবশ্যই, মারা ছোটবেলায় কবিতা পড়তেন, মারা মুখস্থ বলতেন, আমারও মাথায় করতেন। কিন্তু একটা জিনিস হয়তো আমার সঙ্গে একমত হবে, কবিতার প্রতি ভালোবাসা আমাদের সেই সহজ পাঠের কবিতা এবং নন্দলাল বসুর আঁকা, এই দেখে কিন্তু আমাদের কবিতার প্রতি ভালোবাসা। একদম তাই। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, রেগে বলে মূর্ধন্য যাব না তো কখনো, এই যে ছন্দ মিলিয়ে মিলিয়ে আমরা অক্ষর জ্ঞান, আমাদের অক্ষর জ্ঞান, ছোট খোকা বলে অওয়া, সেখানে কি কথা সওয়া, এখান থেকে কিন্তু আমাদের কবিতার প্রতি ভালোবাসা। এটা নিশ্চয়ই আমার সঙ্গে একমত। একদম তাই, একদম। এবং মানে আমার সব থেকে কবিতার প্রতি ভালো লাগাটা আরো বেশি বেড়ে যায় যখন আমি ছোটবেলায় সন্দেশ পত্রিকা পড়তে খুব ভালোবাসতাম। এখন ছোটরা সেটা আমার মনে হয় যে খুব কম বাড়িতেই চল আছে। হ্যাঁ, শুকতারা, সন্দেশ, শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা, এই বইয়ের চল ছিল, যেহেতু আমার মা বই পড়তেন এবং আমি না ওই বই দেখে, এবং আমার ঠাকুমা এবং দিদা, মানে তারা সেই সময়কার ওই যে দুলে দুলে একটা তান প্রধান ছন্দের যে মহাভারত পড়া, মহাভারতের কথা, অমৃত দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে সুর, একটা ছন্দ কানে আসা, এবং প্রতিনিয়ত সেটাকে নিয়ে একটা উপলব্ধি করা যে বাহ, এটা তো বেশ শুনতে ভালো লাগছে, এটা যদি আমি বলি কেমন লাগবে। ওই যে বলার পর একটা চারপাশের মানুষ উৎসাহ দেয় যে হ্যাঁ, এটা তুই ভালো পাচ্ছিস। তারপর যখন স্টেজে, যেটা বলছি আমি ছোট্টবেলায় বলি, একটা খুব ছোট্ট কথা, যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, এটা বললাম, বলার পর আমাকে একটা ছোট্ট পেন উপহার দেব। সেটা যে সেই সময় কি মহার্ঘ আমার কাছে, এবং কাউকে লিখতে দিতাম না, কাউকে ছুতে দিতাম না, ওটা আমি পেয়েছি। সেই শুরু হলো কবিতার প্রতি আমার প্রেম, এবং সে প্রেম এখনো বিদ্যমান। এবং আমার সঙ্গে একমত অবশ্যই তুমি হয়েছো। তোমার যে প্রথম পুরস্কার, সেটা কিন্তু সহজ পাঠ থেকে, তোমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করেছি, গাড়ি চালাই বংশী বাদন সঙ্গে যায় ভাগ্নে মদন, একদমই তো তাই। হ্যাঁ, এবং এখনো সেটা কিন্তু মনে পড়লেই আমি কিন্তু সেই জায়গায় চলে যাই, সেই ছোট্টবেলায় চলে যাই। আর ওই কবিতা এখনো যারা আমরা মঞ্চ কবিতা বলি, যদি সহজ পাঠের কোনো কবিতা বলা হয়, তখন কিন্তু দর্শক শ্রোতারা কিন্তু একটু
অন্যভাবে ছোটবেলায় ফিরে যান। আমি অনেক সময় বলি মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, সুন্দর কবিতা, কি সুন্দর। আমরা তো শৈশবে সবাই ফিরে যেতে চাই, কে জটিলতায় থাকতে চাই। তো ওই কবিতার প্রতি ভালোবাসা, তারপর যত বড় হয়েছি, কলেজ, তারপর ইউনিভার্সিটি, উত্তরোত্তর বেড়েছে, শিখেছি, শিখছি, এখনো শিখতে চাই কিভাবে আরো ভালো কাজ করা যায় কবিতাকে নিয়ে, আরো কিভাবে ফুটিয়ে তোলা যায়। অবশ্যই শেখার কোনো শেষ নেই না। আর এই মাধ্যম বা কবিতা বলো, গান বলো, এগুলো গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে না শিখলে ঠিকমতো কবিতার প্রকাশ পায় না। হ্যাঁ, কবিতাটা এরপরে কি কবিতা শুনবো? প্রেমের কবিতা শুরু হয়েছে, যদিও শীত, দর্শকরা ভাববে হঠাৎ করে বসন্ত কোথা থেকে আসছে। তো বসন্ত তো ফুল ফুটুক না ফুটুক বসন্ত বলেই আছে। তো আজকে একটি খুব সুন্দর কবিতা, আমার খুব ভালো লাগা, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। কবিতার নাম বসন্ত উৎসব। শীতের পরেই কিন্তু বসন্ত আসবে, তাই আগাম বসন্ত আগামী পরশুদিন মাঘ মাস, তারপরে তো বসন্ত পড়ে যাচ্ছে, মানে ঢুকছে বসন্ত ঢুকছে। তো তার সূচনা আমি করছি। রামচন্দ্র পালের লেখা কবিতা বসন্ত উৎসব। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুতাস। আজ ছিল দিলখোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণ চূড়ালাল, তোমার সোনা ছুরির শাড়ি নেশাই বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন, তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব, আজ রাতে খুব পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। আজ সবকিছু সম্ভব, আজ সবকিছু সম্ভব। প্রতিটা মানুষের জীবনে সবসময় বসন্ত থাকে। বসন্ত নিয়ে রবীন্দ্রনাথের প্রচুর কথা, প্রচুর কবিতা, প্রচুর গান। বসন্ত নিয়ে যে কবিতাটি শোনা শুরুর আগে তুমি বললে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের খুব বিখ্যাত কবিতা। বিখ্যাত কবিতা। এটা আমরা যখন কলেজে পড়ি, আমার অনার্সের সিলেবাসে এই কবিতাটা ছিল এবং আমার খুব ভালো লাগতো কবিতাটা পড়তে। বিবর্ণ প্রজাপতির সাথে ফুল ফুটছে না, এবং কি সুন্দর মিলিয়েছেন সেই জায়গাটাতে, উনি মিলিয়েছেন যে একটা আইবুড়ো মেয়ে হঠাৎ করে সেই জায়গায় আসছে না, বসন্তকে যেন দ্বার রুদ্ধ করে দিয়েছে। তো সেটা আমরা তো আমাদের মনটাই তো সব, মনে আমাদের শীত, মনে আমাদের বর্ষা, মনে বসন্ত। মনকে যদি খোলা দাঁড় করে না দিই তাহলে তো বিশ্ব জগতের সঙ্গে সেই মনের তো যোগাযোগ হতে পারে না। খুব সুন্দর কথা বললে। দেখো সবকিছু কিন্তু বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কবিতায় আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আমার চেতনা, আমার চেতনা, অবশ্যই তাই। ওই যে বললাম যে মনকে না হলে তো আমি তো জগতের সঙ্গে আজই হতে শতবর্ষ পরে, আপনি তো নিজেই বললেন সেটা। বা যদি আমরা নির্ঝরের স্বপ্নভঙ্গই দেখি, সেখানেও তো সেই জগতের সঙ্গে মেশার একটা ডাক দিয়ে গেছেন, আবাহন দিয়ে গেছেন। আজি প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর। প্রত্যেকটা, মানে কবি কোথায় নেই, আমরা যদি দেখি কবি কোথায় নেই, সব জায়গায় তো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে হয়তো যারা রবীন্দ্রনাথ, একটা তো দ্বন্দ্ব ছিল, একটা তো গোষ্ঠী দ্বন্দ্ব ছিল সেই সময় কবিদের নিয়ে, যে সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ, তাহলে আমরা কোথায়? তো আমরা তো ওনার কাছ থেকে নিয়েছি, কোথায় নিইনি না। যুগে যুগে তো আছেই, আগামী দিনেও থাকবে, আগামী দিনেও থাকবে। তবুও বাঙালি মাত্রই আমরা ভীষণ ভাবে ঋণী, মানে ওই মানুষটির কাছ থেকে আমরা ভীষণ ভাবে ঋণী। তুমি যে অঞ্চলে তোমার বাড়ি, বিবাহ সূত্রে যে একটা ওই জায়গাতেই তোমার বাড়ি, যেখানে চারিধারে কলিয়ারি অঞ্চল, সেখানকার
জনজাতি, সেখানকার সংস্কৃতি, তুমি ছোট থেকে সব দেখে বড় হয়েছো, একদম সেগুলো কোনো কবিতায় ধরা পড়ে? হ্যাঁ, এবং এটা আছে, আমি ভাবছি এটা নিয়ে একটা আঞ্চলিক কবিতা, এটা শেষে আমার মনে হয় যে দর্শকদের উপহার দিলে আমার মনে হয় ভালো। তো এই আঞ্চলিক কবিতা, অ্যাকচুয়ালি আমি যে অঞ্চলটাতে থাকি সেখানে তো ভাষাগত একটা সমস্যা তো রয়েছে, এবং আপনি হয়তো উপলব্ধি করবেন যে স্বয়ের একটা ভীষণ প্রাদুর্ভাব এই ভাষার মধ্যে রয়েছে। তো ভাষা শুনতে খুবই, কোনো ভাষাই আমাদের কাছে ছোট নয়, তবুও শুনতে আমরা যখন বাইরে যাই তখন আমার মনে হয় না যে এগুলো নিয়ে অনেকে অনেক সৃষ্টির এরকম কথা। আমার মনে হয় যে সব জায়গায় ভাষার একটা নিষ্ঠতা, সেইটা ধরা উচিত। অবশ্যই কে কোন ভাষায় কথা বললো সেটা কোনো বড়, আমরা শহুরে ভাষায় কথা বললাম না গ্রাম্য ভাষায়, ভাষা মনের সঙ্গে আপনার সঙ্গে আমার যোগাযোগ ঘটাচ্ছে, যে আবেগের যোগাযোগ ঘটাচ্ছে, তারই নাম তো ভাষা। হ্যাঁ, তো আঞ্চলিক কবিতা যখন শহরের লোকরা করেন, তারা কি তাদের সঙ্গে যাপন করে করেন? তাতে করেন না, তাহলে যে কোনো ভাষাই খুব সুন্দর, সব ভাষাকে আমাদের সম্মান দিতে হবে। একদমই তাই, সব ভাষাকে সম্মান। এবং আজকে আমি সেজন্যই আঞ্চলিক কবিতা নিয়ে এসেছি। আমার মনে হয় যে শেষে আমার মনে হয় যে উপহার দিলে দর্শকরা, ঠিক আছে, শেষে আমরা আঞ্চলিক কবিতা উপহার পাবো। এখন কি শুনবো? এখন আমরা শুনবো সুবোধ সরকারের ঘুষ। এটার মধ্যেও একটা বার্তা আছে, সমাজকে বার্তা দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই কবিতাটার মধ্যে দিয়ে। শুরু করছি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি। আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার দায়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানও তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। একদম সব মানে কবিতা মন খারাপ করে দেয়, কারণ আমাদের জীবনে বাবার একটা বিরাট বড় অবদান আছে এবং শিক্ষকের অধঃপাত তো চলছে। এর মধ্যে থেকে ভালো মানুষ তো আছেনই, তাছাড়া পৃথিবী চলছে কি করে? সেই মন খারাপ করা ভালো মানুষগুলো আছেন বলেই খারাপটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি। একদমই তো তাই। দুটো রং না থাকলে, সাদা কালো না থাকলে তো কোন রঙেরই তো মাহাত্ম্যটা আমাদের সামনে ফুটে উঠবে না। এবং সুবোধ সরকার তো ভীষণ বাস্তববাদী।
ওনার আরেকটি কবিতা আছে যেটা আমরা সকলেই খুব পরিচিত, সেটা হচ্ছে যে রূপমকে একটা চাকরি দাও। হ্যাঁ, এটা তো খুব বাস্তব। এই কবিতাটি একটা সময় দেশে বেরিয়েছিল, কবিতাটির নাম ছিল বাঙালির পাশে একটি কাটা দাগ। বাঙালির পাশে একটি কাটা দাগ, সেটা পরে ওটাকে যখন বইয়ে আমরা পাই তখন ওটা রূপমকে চাকরি দিন। ওটা কে রূপম? এই যে সত্যিই তো হাজার হাজার রূপম আমাদের সমাজে দেখুন এখন, রূপম একটা প্রতীক, একদম তাই। তো এই যে জ্বলন্ত বাস্তবগুলোকে নিয়ে যে কবিতাগুলো লিখছেন সেগুলো সত্যিই তো আমাদেরকে ধাক্কা দেয়। কবিতা মানে তো আমাদের যা ঘটছে বা ঘটে চলেছে সেটা তো ধাক্কা দিচ্ছে সেগুলোকে। তো এই সুবোধ সরকারের এই কবিতাটা যখন পড়ি আমার মনে হয় যে সত্যিই তো একজন, যেখানে দেশ চলছে টাকায়, সেখানে মাত্র 30,000-এর জন্য একজন শিক্ষক, মানে কোথাও যেন মোচড় দিয়ে ওঠে, আমাদের মানবতাকে জাগায়। পরে কবিতা শুনি, কারণ আস্তে আস্তে সময় শেষের দিকে যাচ্ছে। সময় শেষের দিকে একেবারেই তাই। এবার একটু অন্য ধাঁচের একটি কবিতা আমি শোনাই। কবিতাটি তাসলিমা নাসরিনের প্রিয় রুদ্র। এই কবিতাটা ঠিক কবিতা আকারে নয়, কবিতাটি একটা নোট, একটা আবেগ। মৃত্যুর সময় তাসলিমা নাসরিনের যে ভারাক্রান্ত একটা মন, সেই মনের মধ্যে এটা একটা নিজস্ব কথা, সেই কথাটাকে আমরা যারা বাচিক শিল্পী, যারা আবৃত্তিকার, তারা এটাকে কবিতা আকারে এটা নিয়েছি। এবং কবিতাটি মূল যে গ্রন্থ সেটা হচ্ছে দুঃখবতী মেয়ে, সেখান থেকে কবিতা হিসাবে এটাকে আমরা নোট করে নেওয়া হয়েছে, কবিতার আকারে নেওয়া হয়েছে। প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে, আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব, রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো পাগল ছাড়া আর কেউ তারা গুনে না। আমি যে কেন রাত ভোর তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে। এখনো ফাঁক পেলেই আকাশ দেখি। জানালার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেটে দিই, যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিছু কম নয়। বেঁচে থাকতে তুমিও তো যন্ত্রণা কিছু কম পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে, যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে, ইচ্ছে যদি হতো ম্যাথর পড়তে গিয়ে পেট ভরে মদ খেতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোই ছিল, এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোই নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠে খালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি না যাব না, ঘুরে দাঁড়াতে পারোনি। মিঠে খালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে, এখানে আমার বড় মামা আছেন, সেজ মামাও আছেন,
আমার নানু নানা কে জানতো এরপর তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে। আচ্ছা রুদ্র, তোমার শরীর খানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার? মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি, মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে মাটিতে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে? এদিক থেকে আমার বোধহয় লাভই হলো। আমি যখন মরবো আমার কষ্ট অনেকটা কমে আসবে। বলতে পারো আমি কিভাবে মরবো? আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন। যে কোনো দিন দেখবো মরে পড়ে আছি, হাত পায়ের রক কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপতো। জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই। মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিচ্ছেদ। ভাবলে আমার অবাক লাগে। এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমিও তোমার মতো একদিন হুট করে মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করব, যখন দেখবো মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে। আচ্ছা, এরকম হতে পারে না প্রতি 100 বছর পর পর জন্ম নেব? তাতে একটা লাভ হবে, মানুষ কত সভ্য হলো তা চোখে দেখতে পাবো। এখন তো আমার প্রায় মনে হয় এদেশের মানুষ দিন দিন এত অধঃপাতে যাচ্ছে, তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই। আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে, ধর্ম দূর হবে, মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে। এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে। একবার দু চোখ মেলে সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে। তুমি ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআন খানি, মিলাদ মেহফিল কি না হলো। তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানি দিতে। মনে আছে তুমি আমি দুজনে সন্ধানীতে চোখ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয়, যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে। অথচ তোমার চোখ নিল না কেউ, শরীরও নিল না। তুমি মুসলমানের মতো লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে। আমার বড় মায়া হচ্ছিল দেখে। আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না, ও শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে, কিন্তু আমার কথা কে শুনবে ওখানে? আমি যখন দরজার বাইরে নিষ্পন্দ দাঁড়িয়েছিলাম, মোহন নামে এক ছেলে যে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল, একদিন হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এলাকায় আর না দেখে, সেই ছেলেকেই দেখলাম। তুমি শুয়ে আছো, তোমার সবচেয়ে কাছেই সে বসে আছে। কি অবাক কাণ্ড, তাই না? খুব খুব সুন্দর লাগলো, কিন্তু সময় একদম শেষ। আজকে সাহিত্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ তোমাকে আজকে আসার জন্য। আবারও অবশ্যই আমন্ত্রণ জানাবো এবং অবশ্যই আমাদের আমন্ত্রণ স্বীকার করবে। অবশ্যই অবশ্যই। আজকে সাহিত্য এক্সপ্রেস এখানেই শেষ করছি। আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে দুপুর 2টোয় সাহিত্য এক্সপ্রেসে, নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ।